গল্পকরণে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউস অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এর তৃতীয় পর্ব আজ। ঝড়ের কবলে পড়ায় স্কুনার মৌলের বেশ ক্ষতি হয়েছে। 13 জানুয়ারি খুঁটিয়ে পরীক্ষা করে ভার্গাস রিপোর্ট করল ক্ষতির পরিমাণ মারাত্মক। কনক্রে হুকুম করল, এক্ষুনি মেরামতের কাজ শুরু করে দাও। মাথা নেড়ে ভার্গাস জানাল, আমার পক্ষে একা মেরামত করা সম্ভব নয়। বোলকে নিয়ে সাগর পাড়ি দিতে হলে সমস্ত ত্রুটি প্রথমে সারাতে হবে, তাতে তো সময় লাগবেই। কাজেই হাত লাগাতে হবে সবাইকে। কনগ্রে নির্দেশ দিল, কারো বসে থাকা বা কাজে ফাঁকি দেওয়া চলবে না। ভার্গাসের অধীনে সবাই তোমরা কাজ শুরু করো। সমস্যা দাঁড়ালো মোলকে চড়াই তুলে আনা নিয়ে। চড়াই না তোলা হলে মেরামত করা সম্ভব নয়। তা তুলতে হলে ভরা জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। কাজে বিনা কাজে আরও 2 দিন কাটিয়ে দিতে হলো। এই ফাঁকে কনগ্রে আর সেরেসান্তে তাদের পুরনো গুহায় এলো একবার। বাতি ঘরের দখল করা নৌকাটি আকারে বড়, তাই সেটা নিয়েই রওনা হলো তারা। এবার যাচ্ছে গুহা থেকে নৌকায় বোঝাই করে সোনারূপা এবং অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে এসে জাহাজে তোলার জন্য। আবহাওয়া ইতিমধ্যে একেবারে শান্ত হয়ে গেছে। আকাশে এক ফোঁটা মেঘ নেই। বাতাস নিস্তেজ হয়ে পড়েছে আর সাগর যেন ঘুমিয়ে আছে। রওনা হওয়ার আগে আলোকস্তম্ভের লণ্ঠন ঘরে উঠল সেরেসান্তে। সাগরের চারদিকটা একবার দেখে নেবে। চোখ বুলিয়ে স্বস্তিবোধ করল সে। যত দূর দৃষ্টি যায় সাগর একেবারে খালি, কোথাও কোনো জনযানের চিহ্ন নেই মাত্র। গোটা দ্বীপটাও খুঁটিয়ে পরীক্ষা করল সে। না, কোথাও কেউ নেই। সাগরের স্রোতে নৌকা ছাড়ল তারা। তরতর করে ছুটছে নৌকা। কনগ্রে সৈকতের উপর সতর্ক নজর রাখছে। একজন রক্ষী পালিয়েছে, এ কথা সে ভোলেনি। লোকটাকে নিয়ে সে কোনো দুশ্চিন্তায় ভুগতে না চাইলেও গলায় কাটা আটকানোর মতো একটা অস্বস্তিকর অনুভূতি বিরক্ত করছে সারাক্ষণ। খোঁজাখুঁজি করবার ঝামেলায় তারা যাবে না, তবে দেখতে পেলে লোকটাকে অবশ্যই খুন করবে। দুদিকের তীরেই খালি, কোথাও কিছু নড়ছে না। এদিকে কিছু পাখি সারাক্ষণ কিচিরমিচির করছে শুধু। গুহার কাছে তারা পৌঁছালো বেলা 11টার দিকে। নৌকায় আরও 2 জন দস্যু আছে। তাদেরকে সৈকতে রেখে কনগ্রে আর সেরেসান্তে গুহার দিকে হাঁটা ধরল। আগে যেমন দেখে গিয়েছিল তেমনি আছে গুহার ভেতরটা। কোনো জিনিসই খোঁয়া যায়নি, অন্তত দেখে তাই মনে হলো তাদের। তবে এত বেশি জিনিসপত্র ঠাসা হয়ে আছে এখানে, কিছু চুরি গেলেও বোঝার উপায় নেই। সোনা ও রূপা সহ বেশ কিছু মূল্যবান জিনিস তোলা হলো নৌকায়। এবার ফিতরি যাত্রা শুরু হবে। হঠাৎ কনগ্রে বলল, আমার মন কেন জানি খুঁতখুত করছে। সে কি উস্তাদ? সেরেসান্তে বিস্মিত। কি ব্যাপার বলো তো? জবাব না দিয়ে কনগ্রে জানালো, আমি একবার চারপাশটা ঘুরে দেখে আসতে চাই। ঠিক আছে উস্তাদ, বলল সেরেসান্তে। তুমি এদিকটা যাও, আমি আরেক দিকে যাই। অন্তরীপের 2 মাথার দিকে রওনা হলো 2 জন। একটা টিলার উপর উঠল কনগ্রে। এখান থেকে বহু দূর পর্যন্ত দেখা যায়। চারদিক খাঁ খাঁ করছে, কোথাও কিচ্ছু নেই। নড়ার মধ্যে শুধু সাগরের ঢেউই নড়ছে, কোথাও মানুষজনের ছায়া মাত্র নেই। 2 জন প্রায় একই সময় ফিরে এলো নৌকার কাছে। না, কারো চোখে কিছু ধরা পড়েনি। কোনো কারণ নেই। কনগ্রে গম্ভীর হয়ে আছে। ওস্তাদের মেজাজ বুঝতে পেরে চুপ করে থাকল সেরেসান্তে। নৌকা নিয়ে বাতি ঘরের কাছে ফিরে এলো তারা। বেলা তখন 3টে। চড়াটা ক্রমশ ঢালু। অনেক কায়দা কৌশল করে সেটার গায়ে ঠেকানো হলো মৌলকে। প্রচণ্ড খাটনির কাজ, ফলে জলদস্যুরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল। ভার্গাস অবশ্য কাউকে বিশ্রাম নিতে দিতে রাজি নয়। সেদিন অর্থাৎ 16 তারিখ থেকেই মেরামতের কাজে হাত লাগাতে বাধ্য করল সবাইকে। কাজ করতে গিয়ে একটা বাধা পেল তারা। প্রতিদিন কয়েক ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে। জোয়ার এলে চূড়া ডুবে যায়, তখন হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। তবে আবহাওয়া বেশ ভালোই থাকল। 15 দিন কাজ করল তারা। এর মধ্যে কোনো ঝড়টর উঠল না। কাজটা কয়েক ভাগে ভাগ করে নিয়েছে ভার্গাস। ছোটখাটো বাধা বিঘ্ন সত্ত্বেও প্রথম পর্বটা 15 দিনের মধ্যেই শেষ হল।
জানুয়ারির পুরো মাসটাই ভালো থাকলো আবহাওয়া, ফলে কাজ চালিয়ে যেতে কোনো অসুবিধা হলো না। দু একবার কয়েক পশলা করে বৃষ্টি হলেও কাজ থামাতে হয়নি। এই 1.5 মাসে স্ট্যাটেন আইল্যান্ড থেকে মাত্র 2টো জাহাজকে দেখা গেল। প্রথম জাহাজটা ইংল্যান্ডের। একদিন ভর দুপুরবেলা স্ট্যাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়ে দূর দিগন্তে অস্পষ্ট হতে হতে হারিয়ে গেল সেটা। বাতিঘর সম্পর্কে ভালো মন্দ কিছুই জানতে পারল না জাহাজটার লোকজন। দ্বিতীয় জাহাজটা এলো রাতের বেলা। এলো বলাটা ভুল, বলা উচিত কাছাকাছি আসতে গিয়েও এলো না, ঘুরে অন্যদিকে চলে গেল। অন্ধকারে বোঝা যায়নি কোন দেশের জাহাজ, তবে আভাস পাওয়া গেল আকারে সেটা প্রকাণ্ডই হবে। টাওয়ারের লণ্ঠন ঘর থেকে সেরেসান্তে ওটার সবুজ আলো স্পষ্টভাবে দেখতে পায়। বেশিরভাগ সম্ভাবনা দীর্ঘ কয়েক মাস ধরে সাগর পাড়ি দিচ্ছে ওটা। তাও জানে না স্ট্যাটেন আইল্যান্ডে বাতিঘর তৈরির কাজ শেষ হয়েছে কিনা। খুব একটা কাছাকাছি না এলেও চেষ্টা করলে জাহাজটার দৃষ্টি আকর্ষণ করতে পারত বাস্কেট, কিন্তু সংকেত পাঠাবার কোনো চেষ্টাই করেনি ও। তখনও ভোর হয়নি, দিগন্তের আড়ালে অদৃশ্য হয়ে গেল জাহাজটা। আবহাওয়া আবার বিরূপ হতে শুরু করল জানুয়ারির 31 তারিখ থেকে। জলদস্যুদের ভাগ্যটা আসলে ভালো, কারণ ইতিমধ্যে স্কুনার মেরামতের কাজ প্রায় শেষ হয়ে গেছে তাদের। ঝড় একটা উঠল বটে, কিন্তু তাতে মৌল বা জলদস্যুদের কোনো ক্ষতি হল না। ঝড়টা অবশ্য বেশিক্ষণ স্থায়ীও হয়নি। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আবার শান্ত হয়ে গেল বাতাস। এরপর শুরু হলো জাহাজে কার্গো ভরার পালা। মেরামতের কাজ পুরোপুরি শেষ হবার আগে থেকেই গুহা থেকে কিছু কিছু জিনিসপত্র বের করে আনা হয়েছে। সেসব রাখা হয়েছিল বাতিঘরের স্টোর রুমে। এখন সেগুলো জাহাজে তোলা হচ্ছে। একদিন গুহায় ঢুকে কয়েকটা রঙের কৌটা দেখল কনগ্রে। দেখা মাত্র তার মাথায় একটা বুদ্ধি গজালো। শিষ্যদের ডেকে হুকুম করল, মৌলের গায়ে নতুন রং চড়াও, নামটা বদলে ফেল। সেরেসান্তে সকৌতুকে জানতে চাইল, মৌলের নতুন নাম কি হবে উস্তাদ? উস্তাদ কনগ্রে হেসে জবাব দিল, স্কুনারের নতুন নাম রাখলাম সেরেসান্তে। আনন্দে জলদস্যুরা হাততালি দিল। কৃতজ্ঞ সেরেসান্তে হ্যান্ডশেক করল কনগ্রের সঙ্গে। হে তোমার মহত্ব উস্তাদ, তুমি সত্যি খুব বড় হৃদয়ের মানুষ। 14 ফেব্রুয়ারি ভরা জোয়ারের সময় চড়া থেকে নামিয়ে খাঁড়ি সেই আগের জায়গাতে নিয়ে যাওয়া হলো নতুন রং করা সেরেসান্তেকে। এবার পুরোদমে কার্গো ভরার কাজ শুরু করল। জলদস্যুরা সবাই খুব খুশি। এতদিন পর তাদের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে। উত্তাল সাগর পাড়ি দিতে পারবে এমন একটা জাহাজের মালিক এখন তারা। প্রবল উৎসাহে কাজ করছে সবাই। আর মাত্র কদিন পরেই যাত্রা শুরু করবে তারা। ইগোর উপসাগরকে পিছনে রেখে লেময়র প্রণালী পার হয়ে খোলা সাগর ধরে ফুল স্পিডে ছুটবে সেরেসান্তে প্রশান্ত মহাসাগরের দিকে। সবচেয়ে বেশি খুশি কনগ্রে। বিপুল ধন সম্পদ লোড করেছে সে। প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে উঠে বাকি জীবনটা আরাম আয়েশে কাটিয়ে দেওয়ার ইচ্ছে তার। বাতিঘরের তৃতীয় রক্ষী অর্থাৎ বাস্কেটের কথা একরকম ভুলে গেল তারা। স্কুনার মৌল স্ট্যাটেন আইল্যান্ডে নোঙ্গর ফেলার পর থেকে সান হুয়ান অন্তরীপের তীরে আত্মগোপন করে আছে বাস্কেট। ইচ্ছে করলেই দ্বীপের আরও গভীরে অত্যন্ত দুর্গম কোথাও চলে যেতে পারত ও। যায়নি দুটি কারণে। 1, এখানে থাকলে জলদস্যুদের উপর নজর রাখা যাবে। 2, মনে ক্ষীণ একটা আশা, কোনো জাহাজকে কাছাকাছি আসতে দেখলে সংকেত দিয়ে সেটাকে থামাতে পারবে। তারপর জাহাজে চড়ে খুলে বলতে পারবে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সবশেষে খুনিদের শায়েস্তা করার জন্য ক্যাপ্টেনের সাহায্যও চাইতে পারবে। তবে কোনো জাহাজ এদিকে যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। এমনিতে এদিকে কোনো জাহাজ আসছে না, বিশেষ করে আবহাওয়া ভালো থাকলে। শুধু ঝড় উঠলে নিরাপদ আশ্রয় পাবার আশায় কোনো জাহাজ এলেও আসতে পারে। তবু বাস্কেটের মনে একটা আশা, কোনো না কোনো জাহাজ এদিকে আসবেই। নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে সেজন্যই দ্বীপের এদিকটাই রয়েছে ও। জলদস্যুরা তার সহকারীকে খুন করেছে, প্রতিশোধকে নিতেই হবে। বেঁচে থাকার জন্য রসদ দরকার, তার ব্যবস্থা আগে হয়েছে। জলদস্যুদের গুহা থেকে যখন যেমন প্রয়োজন বের করে আনছে ও। আড়াল থেকে জলদস্যুদের কাজকর্ম রোজই দেখছে।
জানে স্কুনার মেরামতের কাজটা শেষ হতে কয়েক সপ্তাহ লেগে যাবে। রাতে ঘুমাতে যাবার আগে রোজই প্রার্থনা করে সান্তাফে ফিরে আসার আগ পর্যন্ত স্কুনারটা যেন থাকে। কিন্তু সান্তাফে ফিরে আসতে আরও 2 মাস বাকি। বাস্কেটের বিশ্বাস হয় না ততদিন স্ট্যাটেন আইল্যান্ডে থাকবে জলদস্যুরা। তাদেরকে চলে যেতে দেখলেও ওর কিছুই করার নেই। অতগুলো খুনির বিরুদ্ধে একা কী বা করার আছে? বাস্কেট সিদ্ধান্ত নিল লুকিয়ে থাকার উপযোগী আরেকটা গুহা বের করবে। এখন যে গুহাটায় রয়েছে সেটা জলদস্যুদের গুহার খুব কাছাকাছি। কয়েকদিন খোঁজাখুঁজি করার পর 500 গজ দূরে প্রণালীর কাছাকাছি মনের মতো একটা গুহা পেয়ে গেল বাস্কেট। দেখে বোঝার কোনো উপায় নেই যে এখানে একটা গুহা আছে। মুখটা বিশাল একজোড়া পাথরের আড়ালে লোকানো। বাইরে ঘোরাফেরা করে নানান দিক থেকে দেখল বাস্কেট, না, গুহার মুখ সত্যি দেখা যায় না। বলে না দিলে কেউ এটাকে দেখতে পাবে না। ও দেখতে পেয়েছে নিতান্তই ভাগ্যক্রমে। নিজের জিনিসপত্র নিয়ে ঠিকানা বদল করল বাস্কেট। জলদস্যুরা এদিকে খুবই কম আসে। বাস্কেট ঠিকানা বদল করার পর এদিকে মাত্র একবার এলো কনগ্রে আর সেরেসান্তে। তারপর এখন পর্যন্ত আর কেউ আসেনি। শুধু সন্ধ্যের দিকে খুব সাবধানে গুহা থেকে বেরোয় বাস্কেট। উদ্দেশ্য জলদস্যুরা কি করছে দেখা। একটা গুহার ভেতর একা সময় কাটানো যে কি কষ্টকর হারে হারে টের পাচ্ছে ও। প্রতি মিনিটকে মনে হয় একটা দিন। তার উপর নিজের অক্ষমতা করে করে খায় ওকে। রোমহর্ষক সেই দৃশ্যটা সে চেষ্টা করেও ভুলতে পারে না। কোনো কারণ ছাড়াই নির্মমভাবে ফিলিপ আর মরিসকে হত্যা করল। প্রতিশোধ নিতে না পারার জ্বালায় সে রাতে ভালোভাবে ঘুমাতেও পারে না। মাঝে মধ্যে হঠাৎ মাথায় রক্ত চলে যায়। ইচ্ছে করে গুহা থেকে ছুটে বেরিয়ে যায়, খুনিদের সর্দারের সঙ্গে হিসাবটা চুকিয়ে ফেলে। কিন্তু সেটা যে আত্মঘাতী কাজ হবে একটু পরেই তা বুঝতে পেরে অক্ষম আক্রোশে হাঁপাতে থাকে। বাস্কেট জানে অপরাধ করে কেউ কখনো পার পায় না। একদিন না একদিন সাজা তাকে পেতেই হবে। একা তার পক্ষে কিছু করা সম্ভব নয়, তাই সেদিনের অপেক্ষাতেই থাকতে হবে ওকে। তবে সংশয়ও জাগে মনে, সত্যি কি খুনিরা শাস্তি পাবে? দিন তো বসে নেই, এক এক করে পার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে স্কুনার মেরামতের কাজও শেষ করে আনছে জলদস্যুরা। হিসেব কষে বাস্কেটে দেখল সান্তাফে ফিরে আসতে এখনো 3 সপ্তাহ বাকি। এই হিসাব জলদস্যুরাও জানে। লগবুক দেখে অনেক আগেই তারা জেনে গেছে কবে ফিরবে সান্তাফে। ক্যাপ্টেন লাফায়েত ফিরে আসার আগেই স্ট্যাটেন আইল্যান্ড ছেড়ে চলে যাবে তারা। একবার চলে গেলে কে তাদের ধরে আর কে বা শাস্তি দেয়? দেখতে দেখতে 16 ফেব্রুয়ারি চলে এলো। স্কুনার মেরামতের কাজ আগে শেষ হয়ে গেছে। গুহা থেকে বের করে সব মালপত্র তোলা হয়েছে জাহাজে। জলদস্যুরা এবার দ্বীপ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। তাদের উদ্দেশ্য বুঝতে পেরে অস্থির হয়ে উঠল বাস্কেট। কিছু একটা করতেই হবে ওকে। কিন্তু কি করবে? গুহার ভেতর ছটফট করতে লাগলো বেচারা। একসময় অস্থিরতা এত বেড়ে গেল যে গুহায় টিকতে পারল না, ছিটকে বেরিয়ে এলো বাইরে। তখন সূর্য পাটে বসেছে। হাঁটতে হাঁটতে উপসাগরের প্রবেশ মুখে চলে এলো বাস্কেট। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজেও বলতে পারবে না কখন উত্তরের তীর ধরে আবার হাঁটতে শুরু করেছে বাতি ঘরের দিকে। ঝপ করে চারদিকে অন্ধকার নেমে এলো। জলদস্যুদের একে দেখতে না পারারই কথা, তবু প্রকাশ্যে এভাবে বেরিয়ে আসাটা বোকামি হয়ে গেছে। কিন্তু বাস্কেট সেটা খেয়াল করছে না। জলদস্যুরা সবাই এখন জাহাজে চড়েনি। হঠাৎ তাদের কারো সামনে পড়ে যাওয়াটা বিচিত্র কিছু নয়, কিন্তু তবু ধরা পড়ার ভয়টা ওকে ক্ষান্ত করতে পারছে না। হনহন করে হাঁটছে কান দুটো খাড়া করেই। মনে মনে একটা হিসাব করল, উপসাগরের মাঝামাঝি পৌঁছাতে হলে আরো 3 মাইল হাঁটতে হবে ওকে। রাত 9টা বাজল। প্রায় পৌঁছে গেছে বাস্কেট। আর মাত্র কয়েকশো গজ দূরে বাতিঘর। হঠাৎ ওর সম্বিত ফিরল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল ও। বাতিঘরের জানালা গলে বাইরে আলো আসছে। খাড়ির যেখানে স্কুনারটা থাকার কথা সেখানে কিছুই নেই। স্কুনারে আলো জ্বলছে না, তাই সেটাকে দেখতে পাচ্ছে না বাস্কেট। সাবধানে কোনো শব্দ না করে আরো 100 গজ এগোলো ও। বাতিঘরের দরজা বন্ধ। জলদস্যুরা সম্ভবত খাওয়া দাওয়া করছে কিংবা এক জায়গায় বসে আড্ডা মারছে।
এত রাতে বাইরে তাদের না বেরোনোরই কথা। ধীর পায়ে আবার হাঁটতে শুরু করল বাস্কেট। খানিক দূরে এসে আবার দাঁড়ালো। স্কুনারটা এখন দেখতে পাচ্ছে না ও। খাড়ির পার ঘেঁষে পানিতে ভাসছে ওটা। বাস্কেট ভাবল, জাহাজটায় আগুন ধরানো যায় না? জাহাজে কোনো লোকজন আছে বলে মনে হলো না। এ থেকে ধরে নেওয়া চলে মেরামতের কাজ আর বাকি নেই। আরও খানিক কাছে এসে বুঝতে পারল সব মালপত্র এখনো তোলা হয়নি স্কুনারে। আচ্ছা, জাহাজটা তাহলে আরও কয়েকটা দিন থাকবে দ্বীপে? এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। জাহাজে আগুন জ্বালাতে হলে প্রস্তুতি দরকার। সে প্রস্তুতি নিয়ে এখানে আসেনি বাস্কেট। আজ ওর ফিরে যাওয়াই উচিত। পরদিন ভোর হবার আগে জলদস্যুদের গুহায় এলো বাস্কেট। কিছু খাবার দাবারও দরকার। দেখা হবে গুহার মালপত্র কি পরিমাণে আছে। ওর ধারণাই ঠিক, সব মালপত্র জাহাজে তুলতে আরও দিন 3 লাগবে। যে কোনো মুহূর্তে এগুলো নেয়ার জন্য চলে আসতে পারে তারা। কাজে কাজ সেরে তাড়াতাড়ি কেটে পড়া দরকার। কিন্তু 1000টা জিনিসপত্রের মধ্যে খাদ্যবস্তু কোথায় রাখা আছে কে জানে। অনেক খুঁজেও পাচ্ছে না ও। বুঝতে অসুবিধা হলো না, সব খাবার দাবার জাহাজে তোলার জন্য সরিয়ে ফেলেছে জলদস্যুরা। চিন্তায় পড়ে গেল বাস্কেট। ওর নিজের গুহায় সামান্য কিছু খাবার আছে, তাতে হয়তো কোনো মতে 2-3 দিন চালিয়ে দেওয়া যাবে, কিন্তু তারপর খাবে কি? হঠাৎ চিন্তায় বাধা পড়ল। বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো। আড়ালে গা ঢাকা দিয়ে উকি দিয়ে বাইরে তাকালো বাস্কেট। অমনি ছ্যাঁত করে উঠল বুকের ভেতরটা। তীরে একটা নৌকা ভিড়েছে। তা থেকে নিচে নামছে 3 জন লোক। সর্বনাশ! এখন কি হবে? বাস্কেটের মাথাটা কাজ করছে না। বুঝতে পারছে পালানো দরকার, কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। এখন যদি গুহা থেকে বেরোয়, ওকে তারা দেখে ফেলতে পারে। গুহা থেকে না বেরিয়ে আরও ভেতরের দিকে সরে এলো বাস্কেট। সবচেয়ে অন্ধকার দেখে একটা কোণে জিনিসপত্রের আড়ালে কুঁকড়ে বসে থাকল। লুকিয়ে পড়েছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে জলদস্যুদের হাতে কোনো অবস্থাতেই ধরা পড়বে না ও। তারা যদি ওকে দেখে ফেলে, খুন হবার আগে তাদের 2-1জনকে খুন করবে। কোমরের বেল্টে হাত বোলালো বাস্কেট। হ্যাঁ, লোড করা রিভলভারটা জায়গা মতোই আছে। বাস্কেট নিজেকে মনে করিয়ে দিল ও একা, ওরা 3 জন। কাজে যা করার বুঝে শুনে করতে হবে। বোকার মতো কোনো ঝুঁকি নেওয়া চলবে না। একজনকে নৌকার কাছে রেখে গুহায় ঢুকল সেরেসান্তে আর ভার্গাস। সামনে রয়েছে সেরেসান্তে, তার হাতে একটা লণ্ঠন। ভেতরে ঢুকেই কাজ শুরু করলো তারা। এদিক সেদিক থেকে নানা রকম জিনিসপত্র এনে এক জায়গায় জড়ো করছে। কাজের ফাঁকে কথা বলছে ওরা। ভার্গাসই প্রথম কথা বলল। আজ যেন কত তারিখ সেরেসান্তে? কাল 16 তারিখ ছিল, আজ তাহলে ফেব্রুয়ারি 17। আমরা অনেক দেরি করে ফেলেছি, তাই না? জিজ্ঞেস করল ভার্গাস। চিন্তা করো না, আশ্বাস দিয়ে বলল সেরেসান্তে। খুব শীঘ্রই এখান থেকে কেটে পড়ব। শীঘ্রই মানে কবে? কালই, বলল সেরেসান্তে। অবশ্য সব মাল যদি জাহাজে তোলা সম্ভব হয় আর কি। ভার্গাস মন্তব্য করল। সম্ভব না হবার কোনো কারণ নেই, আবহাওয়া তো ভালোই দেখা যাচ্ছে। এখন পর্যন্ত ভালো, বলল সেরেসান্তে। কিন্তু সকালের দিকে আকাশের দিকে তাকিয়েছিলে? না, কেন? আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখেছি, তবে আশা করি ওগুলো সরে যাবে, থাকবে না। ভার্গাসকে চিন্তিত দেখালো। ঝড়টর উঠলে আমাদের কিন্তু রওনা হতে দেরি হয়ে যাবে। আচ্ছা, কোনো কারণে আমরা যদি 1-1.5 হপ্তাহ রওনা হতে না পারি? তাহলে বিপদ একটা হতেও পারে। সান্তাফে ফিরে আসতে পারে, তাই না? হ্যাঁ, তবে বললাম তো, চিন্তা করো না, কালে আমরা রওনা হব। রুদ্ধশ্বাসে তাদের কথাবার্তা শুনছে বাস্কেট। সেরেসান্তে আর ভার্গাস লণ্ঠন নিয়ে গুহার চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কি একটা খুব দরকারি জিনিস অনেক খুঁজেও পাচ্ছে না তারা। জরুরি সব জিনিসেই ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে, শুধু এই একটাই বোধ হয় বাকি। ওরা ইতস্তত ঘোরাফেরা করছে। 2-1বার বাস্কেটের গায়ে পা ফেলতে গিয়েও ফেলল না। হাতে রিভলভার নিয়ে তৈরি হয়েই আছে বাস্কেট।
ওর উপস্থিতি প্রকাশ হওয়া মাত্র গুলি করবে। ইতিমধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে ও ধরা পড়ার আশঙ্কা দেখা না দিলে ক্ষণক্ষণের মধ্যে যাবে না। আধ ঘন্টা পর গুহার মুখ থেকে চিৎকার করে নিজেদের লোককে ডাকল সেরেসান্তে। লোকটা এসে মালপত্র বয়ে নিয়ে যাবার কাজে সাহায্য করল তাদেরকে। গুহা থেকে বেরিয়ে যাবার আগে ভেতরটা একবার চোখ বোলালো সেরেসান্তে। সেটা লক্ষ্য করে ভার্গাস বলল, এত মালপত্র রেখে ফেলে যেতে কষ্ট হচ্ছে আমার। ফেলে তো যেতেই হবে, বলল সেরেসান্তে। স্কুনারে মাল ঠাসার একটা সীমা আছে তো। ওটা যদি আরো কয়েক টন মাল বেশি টানতে পারত তাহলে কি আর ফেলে যেতাম? এখন বাধ্য হয়েই শুধু বাছাই করা জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি। গুহা থেকে বেরিয়ে এলো ওরা। বাস্কেতের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। নিজের গুহায় ফিরে এলো বাস্কেত। চিন্তায় পড়ে গেছে ও। জলদস্যুরা তাদের গুহা থেকে সব খাবার দাবার সরিয়ে নিয়ে গেছে। কালই তারা দ্বীপ ছেড়ে চলে যাবে। সন্দেহ নেই, বাতিঘরে যে খাবার ছিল তাও এতদিনে সব খেয়ে শেষ করে ফেলেছে তারা। এখন তাহলে কি খেয়ে বাঁচবে ও? বাঁচার একমাত্র উপায় স্কুনারটাকে দ্বীপে আটকে রাখা। প্রতিশোধ নিতে হলেও ওটাকে চলে যেতে দেয়া যাবে না। কিন্তু একার চেষ্টায় কিভাবে জাহাজটাকে আটকাবে ও? সকাল থেকেই মেঘ করল আকাশে। সাগরও উত্তাল হয়ে উঠেছে। প্রবল বাতাসে ঝড়ের আভাস। বাস্কেত প্রার্থনা করল তুমুল একটা ঝড় আসুক, তাহলে জলদস্যুরা কাল দ্বীপ ছেড়ে চলে যেতে পারবে না। সারাদিনে খারাপ আবহাওয়া থাকল। সন্ধ্যা থেকে পরিষ্কার হয়ে গেল। আসছে, সত্যি একটা বিরাট ঝড় আসছে। আকাশে মেঘের অস্থিরতা ক্রমশ বাড়ছে। বাতাসও যেন ক্ষেপে উঠছে। বাস্কেতের অভিজ্ঞতা আছে, কাজে বুঝতে পারছে খুব বড় একটা ঝড় আসছে। নিজের নিরাপত্তার কথা না ভেবে গুহা থেকে বেরিয়ে এলো বাস্কেত। সৈকতে দাঁড়িয়ে অন্ধকার হয়ে আসা দিগন্তের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ চোখের কোণে কি যেন একটা নড়তে দেখল। পরিবেশ পরিস্থিতি ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল বাস্কেত, ও জাহাজ! বাতাসে ভর করে সেই চিৎকার অনেক দূর পর্যন্ত ভেসে গেল। জাহাজ আসছে, জাহাজ! একটা জাহাজ আসছে! বাস্কেত ভুল দেখেনি। পূব দিক থেকে সত্যি একটা জাহাজ আসছে বটে। কিন্তু এই সময় হঠাৎই শুরু হয়ে গেল তুমুল ঝড়। ক্ষেপে উঠে রীতিমতো প্রলয় নৃত্য শুরু করে দিল প্রকৃতি। বাস্কেতের ধারণাই ঠিক। এ সাধারণ কোনো ঝড় নয়, এ হলো যাকে বলে হারিকেন। হারিকেন শুরু হতে যাচ্ছে, অথচ খুনি লোকগুলো তারপরও বাতি ঘরের আলো নিভিয়ে রেখেছে। বিপদে পড়েছে জাহাজটা। এদিকে আসার সেটাই কারণ। জাহাজের ক্যাপ্টেন নিশ্চয় আশা করেছে নতুন তৈরি বাতিঘরটা তাকে পথ দেখাবে, আশপাশে বিপদ থাকলে সাবধান করে দেবে। চোখে বাইনোকুলার তুলে নিশ্চয় বাতিঘরটা খুঁজছেন তিনি। কিন্তু আলো না জ্বালা হলে অন্ধকারে তো বেচারা কিছুই দেখতে পাবেন না। ঝড়ের প্রবল ধাক্কায় জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ক্যাপ্টেন। কয়েক মাইলের মধ্যে এখানে একটা দ্বীপ আছে। ঝড় আর অন্ধকারের মধ্যে জাহাজের লোকজন তা জানতেই পারে না। জাহাজের ওরা সবাই এখন অন্ধ। নিয়ন্ত্রণহীন জাহাজ একটু পরেই ছুটে এসে ধাক্কা খাবে পাথরে তীরে। সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যাবে ওটা। আরোহী আর নাবিকরা উত্তাল সাগরে পড়ে ডুবে মরবে। কি সর্বনাশ ঘটতে চলেছে বুঝতে পারা সত্ত্বেও বাস্কেতের কিছুই করার নেই। জলদস্যুদের অভিশাপ দিচ্ছে ও। টাওয়ারের লণ্ঠন ঘর থেকে জাহাজটাকে অবশ্যই দেখতে পাচ্ছে তারা, অথচ তারপরও বাতিটা জ্বালছে না। মানুষ এটা নিষ্ঠুর হতে পারে? তাদের মনে কি দয়ামায় বলতে কিছুই নেই? খুব বেশি হলে আর আধ ঘন্টা। আলো না জ্বালা হলে এর মধ্যেই দুর্ঘটনায় পড়বে জাহাজটা। জানা কথা, এ ধরনের দুর্ঘটনায় কেউ বাঁচে না। লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এই ঝড় সহজে থামবে না। সৈকতে দাঁড়িয়ে থাকাটা বিপজ্জনক, তবু গুহায় ফেরার কথা ভাবছে না বাস্কেত। একটা বড় পাথরকে আলিঙ্গন করে তাকিয়ে আছে ক্ষেপে ওঠা সাগরের দিকে। নিশ্ছিদ্র অন্ধকারে জাহাজটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তবু একদৃষ্টে তাকিয়ে আছে ও। অনেকক্ষণ পরপর জাহাজটা যখন ঢেউয়ের মাথায় চড়ে, দু এক মুহূর্তের জন্য ওটার ক্ষীণ আলো চোখে পড়ছে। বোঝা যাচ্ছে যে ঝড় আর সাগর জাহাজটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। প্রকৃতির এ যেন এক হিংস্র উল্লাস।
বাগে পাবার পর জাহাজটাকে কোনো মতে আজ রেহাই দেবে না। পাথরটা ছেড়ে সৈকতে ছুটোছুটি করছে বাস্কেট। উত্তেজনায় শক্ত মুঠো হয়ে আছে 2 হাত। এখনো ওর আশা বাতিঘরের আলোটা জ্বলে উঠবে। মাঝে মধ্যে প্রলাপও বকছে, কখনো বা অভিশাপ দিচ্ছে জলদস্যুদের, হাত তুলে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, কিন্তু সবই বৃথা। বাতিঘরের আলো জ্বলছে না। ওদিকে জাহাজটা অনিবার্য ধ্বংসের দিকে দ্রুত বেগে ছুটে আসছে। হঠাৎ বাস্কেটের মাথায় একটা বুদ্ধি এলো। জাহাজের ক্যাপ্টেন যদি বুঝতে পারে যে এদিকে ডাঙ্গা আছে, তাহলে অবশ্যই দিক বদলে অন্যদিকে সরে যাবার চেষ্টা করবে। চারদিকে অনেক ভাঙা গাছপালা আর কাঠের টুকরো পড়ে আছে। এগুলো এক জায়গায় জড়ো করে কোনো রকমে যদি আগুন ধরানো যায়, জাহাজটা থেকে কি ওরা দেখতে পাবে না? খুব বেশি দূরে থাকলে ওই ঝড়ের মধ্যে আগুনটা চোখে নাও পড়তে পারে, কিন্তু দূরত্ব যদি 8 মাইলের মতো হয়, তাহলে তো না দেখতে পাবার কোনো কারণ নেই। তীর থেকে 8 মাইল অবশ্য নিরাপদ দূরত্ব নয়, তবু শেষ মুহূর্ত দুর্ঘটনা এড়াবার চেষ্টা অন্তত করতে পারবে। সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল বাস্কেট, কিন্তু কিছু কাঠ আর শুকনো ডালপালা নিয়ে অন্তরূপের মুখের কাছে চলে এলো। এখানেও কিছু ডালপালা দেখা যাচ্ছে। ঝড়ের মাতামাতি প্রচণ্ড হলেও এখনো বৃষ্টি শুরু হয়নি। আগুন একবার জ্বালাতে পারলে সহজে নিভবে বলে মনে হয় না। বাস্কেট বাতাসের দিকে পিছনে ফিরে দাঁড়িয়ে আগুন জ্বালার চেষ্টা করতে লাগল। তারপর বাস্কেট বুঝতে পারল, না, কোনো লাভ নেই, অনেক দেরি করে ফেলেছে ও। ঘাড় ফিরিয়ে মাঝে মধ্যেই সাগরের দিকে তাকাচ্ছিল ও। হঠাৎ অতিকায় একটা দৈত্যের মতো কি যেন চোখে পড়ল। ঢেউয়ের মাথায় চড়ে পাক খাচ্ছে জিনিসটা। ওটাই যে সেই জাহাজ। বাস্কেটের আর বুঝতে বাকি থাকল না। বিস্ময় ও আশঙ্কায় জমে পাথর হয়ে গেল ও। পর মুহূর্তে বজ্রপাতের মতো বিকট আওয়াজ করে বিশাল এক জলোচ্ছ্বাসের সঙ্গে ছুটে এসে পাথরের তীরে ধাক্কা খেল সেই অজ্ঞাত পরিচয় জাহাজটা। বাস্কেটের কানে তালা লেগে গেছে। জাহাজটার মনে হলো যেন বোমার মতো বিস্ফোরিত হয়েছে। বাতাসের সঙ্গে ভেসে এলো লোকজনের আর্তনাদ। কয়েক মুহূর্ত, মাত্র কয়েক মুহূর্ত, তারপর আর কোনো শব্দ নেই। এখন শুধু সেই আগের মতো সাগর গজরাচ্ছে আর মেঘ ডাকছে মাথার উপর। জাহাজটা অন্ধকারে দেখা যাচ্ছে না, সন্দেহ নেই ভেঙে সহস্র টুকরো হয়ে গেছে সেটা। পরদিন ভোরবেলা গুহা থেকে বেরিয়ে এসে বাস্কেট দেখল ঝড়ের দাপট এতটুকু কমেনি। সাগরের দিকে তাকানো যায় না, ভয়ে বুক কেঁপে ওঠে। প্রকৃতি এমন গর্জন করছে, কানে তালা লেগে যাবার অবস্থা। একটা কথা ভেবে মনে মনে খুশি হলো ও। এরকম ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে স্কুনারটা রওনা হতে পারবে না। তারপরে আটকে উঠল বাস্কেট। অন্তরূপের 200 গজ দূরে কাল রাতে সেই জাহাজটা পড়ে আছে। দেখে ওটাকে আর জাহাজ বলে চেনবার কোনো উপায় নেই। ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠামো দেখে বোঝা যায় জাহাজটা কম করেও 500 টন কার্গো বহন করতে পারত। বিধ্বস্ত জাহাজটার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না বাস্কেট। নাবিক আর আরোহীদের খুঁজে চারদিকে চোখ বোলালো, কিন্তু একজনও নেই। জলদস্যুরা? তারা কি টের পায়নি যে তীরে একটা জাহাজ ভেঙে পড়ে আছে? টের না পাবার কথা নয়। এতক্ষণে হয়তো জাহাজটা লোড করার জন্য বাতিঘর থেকে রওনা হয়ে গেছে তারা, কিংবা হয়তো এর মধ্যে জাহাজের ভেতর ঢুকে পড়েছে। বাস্কেট নড়ছে না। আগে ওকে জানতে হবে জলদস্যুরা কি করছে। কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও তাদের কাউকে জাহাজে বা জাহাজের আশেপাশে দেখা গেল না। এবার ছুটল বাস্কেট। হাঁপাতে হাঁপাতে চলে এলো ভাঙ্গা জাহাজটার কাছে। জাহাজটার নাম সেঞ্চুরি মোবিল। কোনো রকমে পড়া গেল, অর্থাৎ এটা মার্কিন জাহাজ। যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের রাজধানীর নাম মোবিল। কাজেই ধরে নিতে হবে এটা মোবিলের জাহাজ ছিল। ছিলই বলতে হবে, কারণ সেঞ্চুরি একেবারে ধ্বংস হয়ে গেছে। কাজে বৃথা খোঁজাখুঁজি করল ও। না দেখল কোনো লোককে, না পেল কোনো লাশ। সবে কি তাহলে সাগরে ডুবে মারা গেছে, তারপর ভেসে গেছে স্রোতের টানে? নিশ্চয়ই তাই। জাহাজের কিছুই অক্ষত বা অটুট নেই। ঝড় যেটাকে ভাঙতে পারেনি সেটাকে দুবড়ে দিয়েছে। কাত হয়ে আছে সেঞ্চুরি, তাই সেটাই উঠতে বাস্কেটের কোনো অসুবিধা হলো না। ধ্বংসযজ্ঞ কাকে বলে এবার তা চাক্ষুষ করার সুযোগ এলো ওর।
জলোচ্ছ্বাসের প্রচণ্ড তোড় ভেতরে সব জিনিস ভাসিয়ে নিয়ে গেছে। মালপত্র কি আছে তা দেখার জন্য অবশ্য জাহাজে ঢুকেনি বাস্কেট, ঢুকেছে আহত কোনো লোক পাওয়া যায় কিনা দেখতে। কিন্তু লোক তো নয়ই, এমনকি একটা লাশও চোখে পড়ল না। সম্ভবত জাহাজ তীর থেকে দূরে থাকতেই জলোচ্ছ্বাসে ভেসে গেছে তারা। জাহাজ থেকে তীরে নেমে এবার চারদিকে চোখ বোলালো বাস্কেট। মনটা খুঁতখুত করছে ওর। জলদস্যুরা এদিকে আসেনি কেন? জাহাজটা ধ্বংস হবার জন্য তারাই তো দায়ী। বাতিঘরের বাতিটা জ্বাললে জাহাজের ক্যাপ্টেন সাবধান হবার সুযোগ পেতেন। সেক্ষেত্রে এদিকে জাহাজটা আসতই না, আর না এলে এই দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনা ঘটবে জেনেও বাতিটা তারা জ্বালেনি, তার মানে নিশ্চয়ই তাদের কুমতলব ছিল জাহাজটা লুট করবে। লুটে যদি করবে, এখনো তারা আসেনি কেন? চিন্তিত বাস্কেট অন্তরীপের শেষ মাথার দিকে হাঁটছে। ওদিকটায় জাহাজের কোনো লোকজন থাকতেও পারে, হয়তো দুর্ঘটনার পর আশ্রয়ের খোঁজে ওদিকে চলে গেছে দু একজন। আহত কাউকে যদি পাই, বাস্কেট ভাবছে, তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব আমি। কিন্তু কোনো লাভ হলো না। দ্বীপে কোথাও কেউ নেই। আবার হাঁটতে হাঁটতে জাহাজের কাছে ফিরে এলো বাস্কেট। এবার ওর দৃষ্টি জাহাজের ভাঙা টুকরোগুলোর উপর। ধ্বংসস্তূপের মধ্যে খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা দেখছে। ভাগ্যটা ওর ভালোই বলতে হবে। একটা বাক্স আর একটা কৌটা পাওয়া গেল। বাক্সে রয়েছে সুস্বাদু বিস্কিট, আর কৌটায় শুকনো মাংস। পরিমাণেও কম নয়। বাস্কেট একা বেশ কিছুদিন খেতে পারবে। এই খাবারগুলো রাজা সলোমনের রত্ন ভাণ্ডারের চেয়েও কম মূল্যবান নয়। তাই তাড়াতাড়ি নিজের গুহায় রেখে এলো বাস্কেট। তারপর অন্তরীপের এক ধারে চলে এসে উপসাগরের দিকে চোখ রাখল। বাস্কেট ধরে নিয়েছে কাল রাতে জাহাজ ডুবির কথা অবশ্যই জলদস্যুরা জানে। তীরের দিকে যখন ছুটে আসছিল জাহাজটা, তাদের দেখতে না পাবার কথা নয়। ঝড়ের কারণে নিজেরা যেহেতু রওনা হতে পারেনি, ভাঙ্গা জাহাজটার মালপত্র লোড করার জন্যে অবশ্যই এদিকে তারা একবার আসতে বাধ্য। একটা টিলায় উঠছে বাস্কেট। ঝড়ো হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে উঠতে হচ্ছে ওকে। কিন্তু টিলার মাথায় আর ওঠা হলো না। তার আগে একটা চিৎকার শুনে চমকে উঠল। তাড়াতাড়ি নিচে নেমে এদিকে ওদিক তাকালো। আবার শোনা গেল চিৎকারটা, কে যেন গঙ্গাচ্ছে। বাস্কেট বাতি ঘর থেকে পালিয়ে প্রথমে যে গুহায় আশ্রয় নিয়েছিল, আওয়াজটা সেদিক থেকে আসছে। 50 গজের মতো এগোতে লোকটাকে দেখতে পেল বাস্কেট। বিশাল এক পাথরের পাশে হাত পা ছড়িয়ে পড়ে আছে। লোকটা গঙ্গাচ্ছে আর হাত পা তুলে বাতাসকেই যেন আঁকড়ে ধরার বৃথা চেষ্টা করছে। তাড়াতাড়ি তার পাশে চলে এলো ও। লোকটা আহত। দেখে মনে হলো 30 থেকে 35-এর মতো বয়স হবে। পরনে নাবিকের ইউনিফর্ম, বেশ শক্ত সামর্থ্য চেহারা। শরীরে বা কাপড়ে রক্তের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আহত হলেও জখম বোধহয় খুব একটা মারাত্মক নয়। বাস্কেটের ধারণা করল সেঞ্চুরির এই লোকটাই সম্ভবত বেঁচে আছে। ও যে তার পাশে এসে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। ঝুঁকে তার কাঁধ স্পর্শ করল ও। সঙ্গে সঙ্গে উঠে বসবার চেষ্টা করল লোকটা, কিন্তু শক্তিতে কোলালো না। তার ঠোঁট কাঁপছে, চোখ মুখ ব্যথায় কুঁচকে আছে। আবার চিৎকার করে উঠল ও, বাঁচাও, আমাকে বাঁচাও। লোকটাকে ধরে পাথরের গায়ে হেলান দিয়ে বসালো বাস্কেট। অভয় দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে সব রকম সাহায্য করব। লোকটা আবার বাতাসকে আঁকড়ে ধরার চেষ্টা করল। তারপর হঠাৎ নিস্তেজ হয়ে গেল। বাস্কেট বুঝতে পারল লোকটা জ্ঞান হারিয়েছে। নিশ্চিত হবার জন্য তার বুকে কান ঠেকিয়ে হৃৎপিণ্ডের আওয়াজ শুনল ও। না, শুধু জ্ঞানই হারিয়েছে, মারা যায়নি। বেঁচে যখন আছে, প্রথম কাজ লোকটাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া। এ লোকের সেবা শুশ্রূষা দরকার। তাছাড়া যে কোনো মুহূর্তে জলদস্যুরা এসে পড়তে পারে। খুন করাই যাদের পেশা ও নেশা, এই লোককে দেখামাত্র তারা মেরে ফেলবে। লোকটাকে কাঁধে তুলে নিজের গুহায় নিয়ে এলো বাস্কেট। চোখে মুখে পানি ছিটা দিল, কিন্তু তবু জ্ঞান ফিরছে না। এই মুহূর্তে ওর আর কিছুই করার নেই। শরীরটা পরীক্ষা করে আঘাতের কোনো চিহ্ন পায়নি ও। তবে হাড় দু একটা ভেঙে থাকতে পারে। সত্যি ভেঙেছে কিনা পরীক্ষা করে দেখল। না, ভেঙেছে বলে মনে হচ্ছে না। আরও প্রায় আধ ঘন্টা পর জ্ঞান ফিরে পেল লোকটা। চোখ মেলে বিড়বিড় করে বলল, পানি, একটু পানি। ধীরে ধীরে
একটু একটু করে তাকে পানি খাওয়ালো বাস্কেট। এখন কেমন লাগছে ভাই, একটু ভালো? ভাঙা বেসুরো গলায় লোকটা বলল, হ্যাঁ সামান্য। এদিক ওদিক তাকালো সে, কি যেন স্মরণ করার চেষ্টা করল। তুমি কে? আমি কোথায়? এখানে আমি কিভাবে এলাম? আমি তোমাকে উদ্ধার করে এনেছি, এখানে তোমার কোনো ভয় নেই, বলল বাস্কেট। তোমাদের জাহাজ সেঞ্চুরি ভেঙে গেছে, তোমাকে আমি তীরে পড়ে থাকতে দেখে এখানে তুলে এনেছে। সেঞ্চুরি? লোকটা কয়েক মুহূর্ত বাস্কেটের দিকে হাঁ করে তাকিয়েছিল, তারপর বিড়বিড় করে বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। বাস্কেট জিজ্ঞেস করল, তোমার নাম কি ভাই? আমার নাম ডেভিস, জন ডেভিস। তুমি কি সেঞ্চুরি ক্যাপ্টেন? না, ফার্স্ট মেট। সেঞ্চুরির আর সবাই কোথায়? মাথা নাড়ল বাস্কেট, ম্লান স্বরে বলল, আমি আর কাউকে দেখতে পাইনি, সম্ভবত তুমি একাই বেঁচে আছো। ও গড, ওরা ওরা সবাই মারা গেছে? ঠিক জানি না, হয়তো তাই। শোকে ও হতাশায় ডেভিস একেবারে ভেঙে পড়ল। কি করে বাঁচলাম আমি? বাঁচলামই যদি, একা কেন বাঁচলাম? খানিক পর বাস্কেটের দিকে তাকালো সে। তুমি তাহলে আমাকে উদ্ধার করেছ? ধন্যবাদ ভাই, তোমার ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। ডেভিস হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল, চোখ থেকে পানি গড়াচ্ছে। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, বলো কি খাবে? না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি তুমি ভাই আমাকে বরং একটু পানি দাও। পানি দিল বাস্কেট, তবে খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে। পেটে পড়লে সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠবে। হলোও তাই। ধাক্কাটা সামলে উঠে ধীরে ধীরে নিজের গল্পটা বলে গেল ডেভিস। সেঞ্চুরি 550 টনি জাহাজ, ক্যাপ্টেনের নাম হেনরি। 3 হপ্তাহ আগে মোবিল বন্দর থেকে রওনা হয় ওরা। গন্তব্য ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন। হেনরি আর ডেভিস ছাড়াও জাহাজে নাবিক ছিল 12 জন। যাত্রা শুরুর দিকটা ভালোই ছিল, কিন্তু স্টাটেন আইল্যান্ডের কাছাকাছি এসে ভীষণ ঝড়ের কবলে পড়ল ওরা। ক্যাপ্টেন জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। স্টাটেন আইল্যান্ডে বাতিঘর তৈরি হয়েছে, কথা ক্যাপ্টেন জানতেন। তিনি আশা করেছিলেন বাতিঘরের আলো অন্তত 10 মাইল দূর থেকে দেখতে পাওয়া যাবে। তাই আলো দেখতে না পেয়ে ক্যাপ্টেন ধরে নেন স্টাটেন আইল্যান্ডের কাছ থেকে অনেক দূরে রয়েছে জাহাজ। এই সময় বিনা নোটিসে বিকট বিস্ফোরণের মতো আওয়াজ করে পাথুরে তীরে আছড়ে পড়ে সেঞ্চুরি। ওই এক ধাক্কাতেই সব শেষ হয়ে যায়। কিভাবে কি ঘটল বর্ণনা করার পর বাস্কেটকে আরেকবার ধন্যবাদ জানালো ডেভিস। তবে এখনো বেচারা বুঝতে পারছে না কোথায় সে রয়েছে। বাস্কেটকে জিজ্ঞেস করল, এই জায়গাটা কোথায় ভাই? স্টাটেন আইল্যান্ড। স্টাটেন আইল্যান্ড? হ্যাঁ, ইগল উপসাগরের মুখে। কোথায় জানি বই কি, কিন্তু তাহলে বাতিঘর? বাতিঘরের আলো জ্বালা হয়নি। আলো জ্বালা হয়নি? হা করে বাস্কেটের দিকে তাকিয়ে থাকলো ডেভিস। সব কথা তাকে খুলে বলল বাস্কেট। জলদস্যুরা কিভাবে ফিলিপ আর মরিসকে খুন করল, কিভাবে সে প্রাণ হাতে করে বাতিঘর থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে, কিছুই বাদ দিল না। ফিলিপ আর মরিসের কথা বলবার সময় তার গলাটা ধরে এলো। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর! আতঙ্কে নীল হয়ে গেল ডেভিসের মুখ। বাতিঘরে আলো না জানার জন্যই এই জলদস্যুরাই তাহলে দায়ী? তার মানে ওদের জন্যই সেঞ্চুরি এত বড় সর্বনাশ ঘটে গেছে? হ্যাঁ। বাস্কেট তারপর জলদস্যুদের পরবর্তী প্ল্যান সম্পর্কে একটা ধারণা দিল ডেভিসকে। মালপত্র সব তোলা হয়ে গেছে স্কুনারে, কথা ছিল আজ ভোরেই তারা রওনা হবে। ধারণা আছে কোথায় যেতে চায় ওরা? জানতে চাইল ডেভিস। আড়াল থেকে শুনেছি প্যাসিফিক আইল্যান্ডের দিকে যাবে, কিন্তু ঝড় না থামা পর্যন্ত রওনা হতে পারছে না। না, তা পারছে না। এই দুর্যোগ 1 হপ্তার আগে কাটবে বলে মনেও হয় না। ওরা যতক্ষণ বাতিঘর দখল করবে ততক্ষণ বাতিটা জ্বালাবে না, কি বলো? না, জ্বালাবে না। এর মানে হলো সেঞ্চুরির মতো
আরও জাহাজ দুর্ঘটনায় পড়তে পারে। তা পারে। সেক্ষেত্রে আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, বলল ডেভিস। এদিকে কোনো জাহাজকে আসতে দেখলে সংকেত দিয়ে সাবধান করে দিতে হবে। সেঞ্চুরিকে আমি সাবধান করার চেষ্টা করেছিলাম, কিন্তু ঝড়ের মধ্যে আগুন জ্বালাতে পারিনি। দুজনে মিলে চেষ্টা করলে ঠিকই পারব, দৃঢ় কণ্ঠে বলল ডেভিস। জলদস্যুরা যে কদিন দ্বীপে থাকবে আলোটা জ্বালবে না। সাগরের যে অবস্থা দেখছি, এদিকে কোনো জাহাজ এলে নির্ঘাত দুর্ঘটনায় পড়বে। আবহাওয়া একটু ভালো হলে শয়তানগুলো দ্বীপ ছেড়ে চলে যাবে। কি করে বুঝলে? জলদস্যুরা জানে পালা বদলের জন্য খুব শীঘ্রই সান্তাফে স্ট্যাটেন আইল্যান্ডে ফিরে আসবে। সান্তাফে মানে? আর্জেন্টিনার জাহাজ মার্চের প্রথম দিকে আমাদের বদলে রক্ষীদের নিয়ে এখানে পৌঁছাবে। ফেব্রুয়ারির আজ 18, আর বেশি দিন নেই। এসো তাহলে প্রার্থনা করি আবহাওয়া যেন এই কটা দিন খারাপই থাকে, বলল ডেভিস। সান্তাফের সাহায্য পেলে শয়তানগুলোকে ঠিকই আমরা সাহায্য করতে পারব। ডেভিস যেন বাস্কেতের মনের কথাগুলোই পুনরাবৃত্তি করল। ঝড় আর জলোচ্ছ্বাস কনক্রিকে খুব দুশ্চিন্তায় ফেলে দিল। আবহাওয়ার ভাবসাব দেখে তার সন্দেহ হতে লাগল চলতি মাসে শেষ পর্যন্ত দুর্যোগ কাটবে না। কিন্তু আবহাওয়া খারাপ থাকার ভালো হোক, মাস শেষ হবার সঙ্গে সঙ্গে স্ট্যাটেন আইল্যান্ড ত্যাগ করতে হবে তাদেরকে। রক্ষীদের পালা বদলের দিন দ্রুত ঘনিয়ে আসছে। সান্তাফে ফিরে আসতে আর বেশি দিন বাকি নেই। ঝড়ের মধ্যে হঠাৎ একটা জাহাজ ছুটে এসে দ্বীপের পাথরের তীরে আছড়ে পড়ছে। কনক্রের মনে হলো এ নিশ্চয়ই প্রকৃতির সদয়দান। দামি কিছু জিনিসপত্র জাহাজটাতে না থেকে পারেই না, কাজে একবার গিয়ে দেখে আসা দরকার। আগের দিন সূর্য যখন ধীরে ধীরে ডুবছে, লণ্ঠন ঘর থেকে জাহাজটা দেখতে পায় সেরেসান্তে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা হাবুডুবু খাচ্ছিল। সেরেসান্তের সঙ্গে সঙ্গে কনক্রেকে ডেকে দেখালো। অন্ধকারে অদৃশ্য না হওয়া পর্যন্ত জাহাজটার উপর থেকে মুহূর্তের জন্য চোখ সরায়নি তারা। তখনই বোঝা যাচ্ছিল সান হুয়ান অন্তরীপ আর পয়েন্ট সেভারেলের মাঝখানে কোথাও ডুববে ওটা। সে সময় তারা যদি বাতিঘরের আলোটা জ্বালত, অবশ্যই রক্ষা পেত জাহাজটা। কিন্তু একটা জাহাজকে কেন তারা বাঁচাতে যাবে? তাতে কি লাভ তাদের? তার চেয়ে তীরে ধাক্কা খেয়ে ভেঙে গেলে বরং লুটপাট করতে পারবে। একটা নৌকায় চড়ে রওনা হলো কনক্রে, সঙ্গে কয়েকজন শিষ্য। জাহাজের কাছে পৌঁছে হইচই শুরু করল তারা। ফলে বাস্কেট আর ডেভিসের আলোচনায় বাধা পড়ল। গুহার মুখ থেকে সাবধানে উকি দিল। বাইরে তাকালো বাস্কেট। ওর পিছন থেকে ডেভিসও উকি দিচ্ছে। জলদস্যুরা গুহা থেকে মাত্র 200 গজ দূরে। কনক্রেকে চিনতে পারল বাস্কেট। তাকে দেখিয়ে ফিসফিস করে ডেভিসকে বলল, ওই লোকটা জাহাজের ভাঙ্গা মাস্তলের পাশে দাঁড়িয়ে, ও হলো জলদস্যুদের লিডার কনক্রে। যার সঙ্গে কথা বলছে তাকে চেনো না? কনক্রের ডান হাত সে, সেরেসান্তে। লন্ডন ঘর থেকে পরিষ্কার দেখেছি আমি। ফিলিপ আর মরিসকে যারা খুন করেছে তাদের মধ্যে সেরেসান্তেও ছিল। একবার যদি কুত্তাগুলোকে বাগে পাই রে। দাঁতে দাঁত চাপল ডেভিস। প্রায় 1 ঘন্টা ধরে সেঞ্চুরির মালপত্র খুঁজল জলদস্যুরা। বেশিরভাগ পানিতে ভেসে গেছে, তবু প্রয়োজনীয় অল্প কিছু জিনিসপত্র এক জায়গায় জড়ো করল তারা। কনক্রে ওগুলো নৌকায় তোলার নির্দেশ দিল। আরও প্রায় 1 ঘন্টা ধরে জাহাজটা পরীক্ষা করল তারা। তারপর দেখা গেল সেরেসান্তেও হাজির হয়েছে, সঙ্গে কয়েকজন শিষ্য। তাদের সবার হাতে কুঠার আর শাবল। তারা এসে ভাঙ্গা জাহাজটাকে আরও ভালোভাবে ভাঙতে শুরু করল। কি ব্যাপার? কি করছে বলো তো? ভাঙ্গা জাহাজকে আর ভাঙ্গার কারণ কি? ডেভিসের ঠোঁটে তিক্ত হাসি ফুটল। কি ব্যাপার বুঝতে পারছো না? ওরা চাইছে না সেঞ্চুরির অস্তিত্ব থাকুক। জাহাজটা এখানে পড়ে থাকলে একদিন না একদিন তদন্ত হবে। কিভাবে দুর্ঘটনা ঘটল তাও ফাঁস হবে। জাহাজ না থাকলে প্রমাণও হারিয়ে যাবে। এবার বুঝলে? তারপর দেখা গেল সেঞ্চুরির ক্যাপ্টেনের কেবিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পতাকা নিয়ে বেরিয়ে এলো সেরেসান্তে। সেটাকে ছিঁড়ে কুটি কুটি করল, তারপর বাতাসে উড়িয়ে দিল। দৃশ্যটা দেখে রাগে দিশেহারা হয়ে পড়ল ডেভিস। বদমাস, হিসিস করে উঠল সে। কত বড় সাহস, আমার জাতীয় পতাকা ছিঁড়ে ফেলল। তারপরই গুহা থেকে ছুটে বেরিয়ে গেল। পিছু গিয়ে তাকে জড়িয়ে ধরল বাস্কেট। জোর করে টেনে আনল গুহার ভেতর। এমন বোকামি কেউ করে? দেখে ফেললে তো মেরে ফেলবে যে।
ধীরে ধীরে শান্ত হলো ডেভিস। নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে বসল সে। ধৈর্য ধরতে হবে ডেভিস, নরম সুরে বলল বাস্কেট। আবহাওয়ার যে অবস্থা দেখছি, ঝড় থামলেও সাগর শান্ত হতে আরো কয়েকদিন লাগবে। তার মানে আরো কয়েকটা দিন দ্বীপে থাকতে হবেও তাদেরকে। কিন্তু সান্তাফে ফিরে আসতে তো এখনো অনেক দেরি। এমনও তো হতে পারে যে নির্দিষ্ট দিনের আগে পৌঁছে গেল সান্তাফে। প্রার্থনা করি তাই যেন পৌঁছায়। এদিক দিয়ে অনেক জাহাজই তো গেছে, বলল বাস্কেট। তারা বাতিঘরের আলো জ্বালতে দেখেনি। এই খবরটা আর্জেন্টিনায় পৌঁছেও থাকতে পারে। বাতি কেন জ্বলেনি এটা জানার জন্য ক্যাপ্টেন লাফায়েত সময়ের আগে রওনা হলে আমি একটু অবাক হব না। বেলা 4টার দিকে নৌকায় ভর্তি মালপত্র নিয়ে ফিরে গেল জলদস্যুরা। সন্ধ্যের দিকে ঝড়ের প্রকোপ আরও বাড়ল। সেই সঙ্গে শুরু হলো তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা আরও কমে গেল। বাস্কেট আর ডেভিস গুহা থেকে বেরিয়ে পড়ল না। এক কোণে আগুন জ্বেলে আঁচ পোহাচ্ছে ওরা। রাতে সাগর আরও ক্ষেপে উঠল। সৈকত ধরে অনেক দূরে চলে আসছে পানির তোর। জলোচ্ছ্বাসের এতটা বাড়াবাড়ি আগে কখনো দেখা যায়নি। ডেভিস বলল, খুব খুশি হই ওদের জাহাজটা যদি ভেঙে যায়। রাত যত বাড়ছে সাগর ততই ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশাল সব ঢেউ এসে সেঞ্চুরির ভাঙা টুকরোগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। আগে ভাগে কিছু খাবার পেয়ে যাওয়ায় তাদের কোনো চিন্তা নেই। 1-1.5 মাস চলে যাবে দুজনের। অবশ্য তার আগে পৌঁছে যাবে সান্তাফে। 21 আর 22 ফেব্রুয়ারি একই রকম থাকলো আবহাওয়া। আকাশ পরিষ্কার হচ্ছে না, সাগরও শান্ত হবার নাম করছে না। 23 তারিখে বৃষ্টিটা কমল, তারপর থেমে গেল। গুহা থেকে এবার বেরিয়ে এলো ওরা। চারদিকে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করবে। খানিকটা হাঁটার পরই একটা কিছুর সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেল ডেভিস। নিজেই উঠল সে। দেখল একটা ধাতব বাক্সের সঙ্গে পা বেঁধে গিয়েছিল। বাক্সটার গায়ে সেঞ্চুরি শব্দটা খোদাই করা রয়েছে। খুলে দেখে ভেতরটা গোলা বারুদে ঠাসা। আনন্দে লাফিয়ে উঠল ডেভিস। আহা, এগুলো দিয়ে যদি ওদের জাহাজটাকে উড়িয়ে দেয়া যেত। গুহায় ফেরার সময় বাক্সটা তুলে নিয়ে যাব আমরা। আবার ওরা তীর ধরে এগোচ্ছে। বেশ খানিকটা এগিয়ে ফেরার জন্য ঘুরতে যাবে। এই সময় হঠাৎ বাস্কেট চেঁচিয়ে উঠল, ওটা কি? দূরে একটা কালো কি যেন দেখা যাচ্ছে। দুজনে ছুটল সেদিকে। জিনিসটা দেখে বিস্ময়ে বোবা বনে গেল ওরা। একটা কামান। ওটার গায়ে সেঞ্চুরির নাম খোদাই করা। বাস্কেতে প্রথম ভাষা ফিরে পেল। ডেভিস, এই যে দেখছি তোমার সম্পত্তি। এই কামানের সাহায্যে আমরা সংকেত দিতাম, কিন্তু এটা আর আমাদের কোনো কাজে আসবে বলে মনে হয় না। গোলা বারুদ আর কামান যখন পেয়েছি, আশা করি ওগুলো কাজে লাগাবার সুযোগ হবে, গম্ভীর সুরে বলল বাস্কেট। কি সুযোগ পাবার আশা করছো তুমি শুনি? রাতে কোনো জাহাজকে আসতে দেখলে কামান দেখে সাবধান করতে পারবো, বলল বাস্কেট। ডেভিস যেন মনে মনে অন্য কিছু ভাবছে। জিজ্ঞেস করল, এটাই তোমার ইচ্ছে? হ্যাঁ, তবে এই কাজে বিপদ আছে। কামানের আওয়াজ পাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে খুঁজতে বেরোবে জলদস্যুরা। ভালো করে খুঁজলে পেয়েও যাবে। সেক্ষেত্রে আমরা খুনো হয়ে যাব। তা হব, তবু আর কোনো জাহাজকে আমরা দুর্ঘটনায় পড়তে দিতে চাই না। তুমি একটা দায়িত্ব পালন করতে চাইছ, খুব ভালো কথা, কিন্তু দায়িত্ব পালন করার আরও একটা ভালো উপায় আছে। সেই উপায়টা কি তা অবশ্য ডেভিস ব্যাখ্যা করল না। কামানটা ধরাধরি করে গুহার দিকে নিয়ে আসতে গিয়ে ঘেমে গোসল করে গেল ওরা। ফিরে এসে গোলা বারুদের ভারী বাক্সটাও বইতে হলো। ইতিমধ্যে দুপুর হয়ে গেছে। খানিক বিশ্রাম নিয়ে খেতে বসল ওরা। খেতে মাত্র বসেছে, আবহাওয়ার কি অবস্থা দেখার জন্য টিলার ওপর হাজির হলো সেলেসান্তে আর ভার্গাস। আকাশ আর সাগর পরীক্ষা করে তারা বুঝতে পারল জাহাজের নোঙর তোলা এখনও নিরাপদ নয়। 8 ঘন্টা পর টিলা থেকে নেমে বাতি ঘরে ফিরে এলো তারা। ইচ্ছে হচ্ছিল গুলি করে ফেলে দিই ওদেরকে। গুহার মুখ থেকে ফিরে এসে আবার খেতে বসে বলল বাস্কেট। সুযোগটা অবশ্য পাব। এখন থেকে মাঝে মধ্যে আবহাওয়ার অবস্থা বোঝার জন্য টিলার উপর উঠবে ওরা। ডেভিসকে খুব চিন্তিত দেখাচ্ছে। তার ধারণা সাগর পুরোপুরি শান্ত না হলেও স্কুনার নিয়ে রওনা হয়ে যাবে জলদস্যুরা। রাতে শোবার আয়োজন চলছে। বাস্কেটকে সে বলল, আমার একটা প্রস্তাব আছে বাস্কেট, শুনবে? কি প্রস্তাব? আমি তোমার প্রতি চিরঋণী।
কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার অনুমতি নেই এমন কোনো কাজ আমি করতে চাই না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনার পর ভালো করে ভেবে দেখো, তারপর নিজের মতামত দাও। তুমি মত না দিলে আমি সত্যি খুব দুঃখ পাব। ভূমিকা বাদ দাও তো, যা বলো সরাসরি বলো। দুর্যোগ তো কেটেই যাবে, ঝড়ও থামবে, সাগরও শান্ত হবে। আমার ধারণা খুব তাড়াতাড়ি রওনা হবে ওরা, 2-1 দিনের মধ্যেই। তো এই দ্বীপ ছেড়ে একবার ওরা চলে গেলে পরে আর ধরা সম্ভব নয়। ওরা তোমার বন্ধুদের খুন করেছে, আমার বন্ধুদেরও খুন করেছে। তুমি আমি দুজনে প্রতিশোধ নিতে চাই, কিন্তু ওরা চলে গেলে কার উপর প্রতিশোধ নেব? তুমি এখনো শুধু ভূমিকাই করছো। একটু বিরক্তি প্রকাশ করল বাস্কেট। আমার প্রস্তাব হলো, এসো স্কুনারটাকে অচল করে দিই আমরা। কিভাবে তা সম্ভব? হঠাৎ আগ্রহী হয়ে উঠল বাস্কেট। একটু কষ্ট করলে কামানটা আমরা টিলার উপর তুলতে পারি। তা হয়তো চেষ্টা করলে পারি, কিন্তু তারপরে কামানে গোলা ভরব। একসময় যখন স্কুনারটা টিলার সামনে দিয়ে যাবে, ওটাকে টার্গেট করে গোলা ছুড়ব। মাই গড! তাতে হয়তো স্কুনারটা পুরোপুরি অচল হয়ে পড়বে না, তবে এ কথা জোর দিয়ে বলা যায় যে ওটা আর সাগরে পাড়ি দেওয়ার অবস্থা থাকবে না। অর্থাৎ মেরামতের জন্য আরও কিছুদিন দ্বীপে থাকতেই হবে ওদেরকে। মেরামত শুরু করার আগে আরও ঝামেলা আছে। সব মালপত্র আবার নামাতে হবে তীরে। সব মিলিয়ে অন্তত 2 হপ্তার জন্য আটকা পড়বে ওরা। ততদিন আশা করা যায় ফিরে আসবে সান্তাফে। ছুটে এসে ডেভিসের একটা হাত চেপে ধরল বাস্কেট। আমিও তো তাই চাই ভাই, তুমি আমার মনের কথাই বলেছ। ডেভিস, এই কাজ আমাদের করতেই হবে। বাইরে তখন হুঙ্কার ছাড়ছে সাগর। ফেব্রুয়ারির 25 তারিখে পরিষ্কার বোঝা গেল আবহাওয়া শান্ত হয়ে আসছে। আকাশের দিকে তাকিয়ে কনগ্রেস সিদ্ধান্ত নিল আজই তারা স্ট্যাটেন আইল্যান্ড ত্যাগ করবে। সেরেসান্তেকে ডেকে নির্দেশ দিল, এমনভাবে প্রস্তুতি নাও বিকেলে যাতে আমরা নোঙ্গর তুলতে পারি। সেরেসান্তে বলল, জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টার দিকে, তাহলে তখনই আমরা রওনা হব। জলদস্যুরা জোরে সোরে প্রস্তুতি নিতে শুরু করল। সম্ভব হলে সকালে রওনা হতো কনগ্রে, কিন্তু ঘন কুয়াশা থাকায় চিন্তাটা বাতিল করে দিয়েছে সে। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মাল তোলায় জাহাজটা যতটুকু পানির নিচে ডুবে থাকার কথা, তার চেয়ে কয়েক ইঞ্চি বেশি ডুবে আছে। দুপুরের দিকে বাতি ঘরের সামনে পায়চারি করছিল কনগ্রে। সেরেসান্তিকে বলল, কুয়াশা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে, একটু পরে সাগর পরিষ্কার হয়ে যাবে। অভিজ্ঞতা থেকে জানি এরকম অবস্থায় জোয়ার একটু আগে চলে আসে। হ্যাঁ উস্তাদ, আমিও তা জানি, বলল সেরেসান্তে। তবে রাতটাও সম্ভবত খুব কালো হবে। আমার হিসেবে চাঁদ উঠবে সেই ভোরের দিকে। চাঁদ তারা ধরায় আমি কেয়ার করি, তার ছেলে সুরে বলল কনগ্রে। এই এলাকা খুব ভালো করেই জানা আছে আমার। কাল এই সময় এখান থেকে আমরা অনেক দূরে থাকবো উস্তাদ। হ্যাঁ, সেন্ট বার্থোলিমোকে পেছনে ফেলে বহু দূরে চলে যাব। আশা করি কাল সন্ধ্যের আগে 20 মাইলের মতো এগোতে পারা যাবে। এখানে কিন্তু আমরা অনেক বেশি দেরি করে ফেললাম ওস্তাদ। সেজন্যই তোমার মন খারাপ? না না, মন খারাপের কি আছে, এখানে থাকায় আমাদের বরং প্রচুর লাভ হয়েছে। তবে মন একটু খুঁতখুত করছে ওস্তাদ। 3 নম্বর রক্ষীটা কোথায় যে গায়েব হয়ে গেল তার আর কোনো খোঁজই পেলাম না। গত 2 মাস কি খেলো লোকটা, কোথায় লুকিয়ে থাকলো? যদি মারা গিয়ে না থাকে। কনগ্রে অন্য প্রসঙ্গে চলে গেল। আমরা যে সান্তাফে ফিরে আসার আগে রওনা হতে পারছি, এটা আমাদের নেহাতেই সৌভাগ্য। কাগজ ঘেটে যতটুকু বুঝেছি, আর 7 দিনের মধ্যে জাহাজটা এসে পড়বে। ততদিনে ওদের নাগালের বাইরে চলে যাব আমরা। তা যাব, ভালো কথা ওস্তাদ। লন্ঠন ঘর থেকে শেষবারের মতো সাগরটাকে একবার দেখে নিতে চাই। যদি কোনো জাহাজ। যাও দেখো, তবে কোনো জাহাজ আসুক আর না আসুক, আমাদের প্ল্যান যেমন আছে তেমনি থাকবে। আমাদের জাহাজের নাম এখন সেরেসান্তে। সেরেসান্তের কাগজপত্র সব ঠিক আছে। আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে সবার জন্য খোলা, যে কেউ ব্যবহার করতে পারে। কাজেই কাউকে ভয় পাবার কোনো দরকার নেই। যদি কোনো জাহাজ আসেই, সেটাকে আমরা পাশ কাটিয়ে চলে যেতে পারব। টাওয়ারে উঠে লন্ঠন ঘরে ঢুকল সেরেসান্তে। বেশ অনেকক্ষণ ধরে চারপাশে সাগরে চোখ বোলালো সে।
1 ঘন্টা পর দেখা গেল কুয়াশা কেটে গেছে। নীল আকাশটা যেখানে আরো ঘন নীল সাগরে মিশেছে, সেখানে আরেকবার তাকালো সেরেসান্তে। সাগর এখন পুরোপুরি শান্ত নয়, তবে এখন আর সেই ভয়ঙ্কর রৌদ্রমূর্তি ধারণ করেনি। তাকিয়ে আছে। হঠাৎ কি যেন একটা দেখতে পেল সেরেসান্তে। একটা জাহাজ না? হ্যাঁ, জাহাজই তো। উত্তেজিত হয়ে উঠলেও একটু পর শান্ত হয়ে গেল সেরেসান্তে, কারণ জাহাজটা এদিকে আসছে না, নিজের পথ ধরে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাচ্ছে। বেলা এখন 2টো। যতক্ষণ দেখা গেল জাহাজটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকল সে। জাহাজটা অদৃশ্য হবার পর আরো ঘণ্টাখানিক পার হয়ে গেছে। এখনো সাগরের উপর চোখ বোলাচ্ছে সেরেসান্তে। এবার উত্তর পূব দিকে কালো মতো কি যেন একটা দেখতে পেল সে। তারপর জিনিসটা চিনতে পারল, কালো ধোঁয়া। রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠল সেরেসান্তে। ওটা যে একটা স্টিমার। ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে গেল। এদিকে, অর্থাৎ স্ট্যাটেন আইল্যান্ডের দিকে আসছে। তার একবার সন্দেহ হলো সান্তাফে ফিরে আসছে। তারপর ভাবল, না, তা কি করে হয়? সান্তাফের আসার কথা মার্চ মাসের প্রথম দিকে। আজ ফেব্রুয়ারির 25 তারিখ। তবু মনটা তার খুঁতখুত করতে লাগলো। এমন কি হতে পারে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাবে সান্তাফে? একটা দুশ্চিন্তা পেয়ে বসল সেরেসান্তেকে। তারা কি যেন কোনো বিপদে পড়তে যাচ্ছে। লণ্ঠন ঘরে জানালা দিয়ে নিচে তাকালো সেরেসান্তে। শান্ত সাগরে নোঙ্গর ফেলে রয়েছে তাদের স্কুনার সেরেসান্তে। সব রকম প্রস্তুতি নেওয়া শেষ। এখন শুধু নোঙ্গর তুলে রওনা হলেই হয়। না, একটু ভুল হলো। প্রস্তুতি শেষ হলেও এক্ষুনি রওনা হওয়া সম্ভব নয়। রওনা হতে হলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। এর মানে হলো স্টিমারটা কাছে চলে আসার আগে এই দ্বীপ ছেড়ে তারা চলে যেতে পারছে না। আর স্টিমারটা যদি সান্তাফে হয়, তাহলে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না। নিশ্চিত না হয়ে কনগ্রেকে রিপোর্ট করতে চাইছে না সেরেসান্তে। স্টিমারের স্পিড খুব বেশি। এই স্পিডে আসতে থাকলে সান হুয়ান অন্তরীপে একটু পরে পৌঁছে যাবে। চোখে টেলিস্কোপ আটকে অপেক্ষা করছে সে। খানিক পর স্টিমারটা অনেক কাছে চলে এলো। বিরাট একটা স্বস্তি বোধ করল সেরেসান্তে। না, ওটা সান্তাফে হতেই পারে না। ওটা খুব ছোট একটা স্টিমার। স্ট্যাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়ে চলে গেল ওটা। সাগর আবার খালি হয়ে গেল। টেলিস্কোপ চোখে থাকলেও স্টিমারটার নাম পড়া যায়নি। সেজন্য সামান্য একটু অস্বস্তি বোধ করছে সেরেসান্তে। তবে এই নিয়ে আর কিছু না ভেবে নিচে নেমে এলো সে। একসময় জোয়ার শুরু হলো। স্কুনার সেরেসান্তে এবার নোঙ্গর তুলবে। শিষ্যদের নিয়ে ঠিক 6টার সময় জাহাজে চলল কনগ্রে। সবাই তৈরি হও, নির্দেশ দিল সে। কর্কশ ধাতব আওয়াজ তুলে পানি থেকে উঠে এলো নোঙ্গরগুলো। এরপর পাল তোলা হলো। স্কুনার কাঁপছে। ধীরে ধীরে সচল হলো। খোলা সাগরের দিকে যাচ্ছে ও। দক্ষিণ পূব দিক থেকে ছুটে আসা বাতাস ওদের অনুকূলে। এদিকের জলপথ সত্যি খুব ভালো করে চেনে কনগ্রে। জাহাজ চালাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। আধ ঘন্টা পর দেখা গেল অন্তরীপের শেষ মাথায় পৌঁছে গেছে স্কুনার। ওদের সামনে সীমাহীন সাগর পড়ে আছে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। সেরেসান্তেকে এগিয়ে আসতে দেখা গেল। আনন্দে উদ্ভাসিত হয়ে আছে তার চেহারা। হাসতে হাসতে কনগ্রেকে বলল, আগে পিছে কোনো বাধা নেই উস্তাদ। আর একটু পরে উপসাগর থেকে বেরিয়ে যাব আমরা, কি বলো? হ্যাঁ, মাথা ঝাঁকালো কনগ্রে। আশা করছি আর 20 মিনিটের মধ্যে সান হুয়ান অন্তরীপকে পিছনে ফেলতে পারবো। এই সময় শিষ্যদের একজন আঁতকে উঠে বলল, উস্তাদ, এদিকে এসো, দেখো তো কি এগুলো। ছুটে লোকটার পাশে চলে এলো সেরেসান্তে। রেলিং ধরে ঝুঁকল সে। জাহাজ এই মুহূর্তে ওদের সেই গুহাটার পাশ দিয়ে এগোচ্ছে। সাগরে চোখ বুলিয়ে সেরেসান্তে দেখল ভাঙ্গা মৌল এর বেশ অনেকগুলো টুকরো পানিতে ভাসছে। সেও আটকে উঠল। সরাসরি ওগুলোর দিকে এগোচ্ছে ওরা। এখন যদি সংঘর্ষ ঘটে, জাহাজটার মারাত্মক ক্ষতি হবে। ওগুলো সরিয়ে পথ পরিষ্কার যে করবে, সে সময় বা সুযোগও নেই। তাড়াতাড়ি কনগ্রেকে ডাকল সে। হাত তুলে টুকরোগুলো দেখালো। দ্রুত জাহাজটাকে তীরের দিকে সরিয়ে আনল কনগ্রে। মৌলের ভাঙ্গা অংশগুলোকে ওটাকে পাশ কাটিয়ে পিছিয়ে পড়েছে। বিপদ কেটে যাবার পর আবার উপসাগরের মাঝখানে চলে এলো স্কুনার। অন্তরূপের শেষ মাথায় পাহাড়টার কাছে চলে এলো। আর 50 কি 60 গজ যেতে পারলে পাহাড়টার কোণ ঘুরে উপসাগর থেকে বেরিয়ে যেতে পারবে তারা।
বাতাসে হঠাৎ শোষো একটা আওয়াজ শুনে চমকে উঠল কনগ্রে। অকস্মাৎ বিস্ফোরণের শব্দে হতভম্ব হয়ে গেল জলদস্যুরা। প্রচণ্ড আঘাতে ঝাঁকে খেল স্কুনার। তীরে টিলার মাথায় খানিকটা ধোঁয়া দেখা গেল। বাঘের মতো গর্জে উঠল কনগ্রে। সেরেসান্তে, কি ঘটছে? কামানের গোলা উস্তাদ! উত্তেজনায় কাঁপছে সেরেসান্তে। কেউ আমাদেরকে টার্গেট করে কামান ডাকছে। গোলাটা কোথায় পড়েছে দেখার জন্য ছুটে গেল কনগ্রে। রেলিং ধরে নিচের দিকে ছুটে তাকাতে হলো তাকে। জাহাজের গায়ে পানির যে রেখা, সেই রেখা থেকে 2 ফুট উপরে বিরাট একটা গর্ত তৈরি হয়েছে। উপসাগর থেকে বেরিয়ে যাচ্ছে স্কুনার। এই সময় গর্জে উঠল কামান। আতঙ্কে ছুটোছুটি শুরু করলো জলদস্যুরা। দ্বিতীয় গোলাটা আর সামান্য কিছুটা নিচে আঘাত করলে জাহাজটাকে আর পানির উপর ভেসে থাকতে হতো না। দ্রুত চিন্তা করছে কনগ্রে। এখন তার কি করা উচিত? নৌকা নিয়ে তীরে যাবে গোলন্দাজকে খুন করার জন্যে? কিন্তু গোলন্দাজ কি একজন, নাকি সংখ্যায় তারা বহু? না, এত বড় ঝুঁকি নেওয়া চলে না। প্রথম কাজ কামানের নাগাল থেকে বেরিয়ে যাওয়া, তারপর জাহাজটাকে মেরামত করতে হবে। চিন্তায় বাধা পড়ল আরেকটা গোলা ছুটে আসায়। সেরেসান্তে আবার ঝাঁকি খেল। প্রথম গোলার চেয়ে কয়েক ইঞ্চি নিচে পড়ল সেটা। সর্বনাশ! আরেকটু নিচে পড়লে পানি ঢুকবে খোলে। স্কুনার নিয়ে পালাবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে কনগ্রে। তার ধারণা উপসাগর থেকে একবার বেরিয়ে যেতে পারলেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তার ধারণাই সত্যি প্রমাণিত হল। পাহাড় ঘুরে খোলা সাগরে বেরিয়ে এলো স্কুনার। কামানটা আর গর্জায়নি। পাহাড়ের আড়াল পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল কনগ্রে। জাহাজের কতটুকু ক্ষতি হয়েছে জানা দরকার, কিন্তু তা জানতে হলে জাহাজের মালপত্র সব নামাতে হবে। এই খোলা সাগরে তা সম্ভব নয়। ভার্গাসকে নিয়ে নৌকায় উঠল কনগ্রে। ঘুরে ঘুরে জাহাজের ক্ষতগুলো পরীক্ষা করছে। জাহাজের গায়ে একজোড়া গর্ত তৈরি হয়েছে। তাতে যে জাহাজটা এক্ষুনি ডুবে যাবে তা নয়, কিন্তু এই গর্ত নিয়ে উত্তাল সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়। বড় বড় ঢেউ উঠলে অন্তত একটা গর্ত দিয়ে জাহাজের খুলে হু হু করে পানি ঢুকবে। ওটা বন্ধ করতে না পারলে মাঝ সাগরে ডুবে মরতে হবে তাদেরকে। কিন্তু কুত্তাগুলোর পরিচয় কি? হিসিস করে জিজ্ঞেস করল সেরেসান্তে। নাকালের মধ্যে পেলে ওদেরকে কাঁচা চিবিয়ে খেতাম। দাঁতে দাঁত চাপল সে। কে আবার? নিশ্চয়ই সেই তৃতীয় রক্ষী, বলল ভার্গাস। তার সঙ্গে সেঞ্চুরির 2-1 লোকও থাকতে পারে। আমারও তাই ধারণা, বলল সেরেসান্তে। কামানটাও সেঞ্চুরিরই হবে, কিন্তু আশ্চর্য, ভাঙ্গা সেঞ্চুরির চারপাশে আমরা তো কোনো কামান দেখিনি। এসব নিয়ে মাথা ঘামিয়ে এখন আর কি লাভ, বলল কনগ্রে। চিন্তা করে বের করো জাহাজটাকে মেরামত করা যায় কিভাবে। কিন্তু উস্তাদ, মেরামত করতে হলে তো প্রথমে জাহাজটাকে কোথাও ভেড়াতে হবে, তাই না? আমি বলি কি, পয়েন্ট দিয়াগর অন্য তীরে ফেলা হোক নোঙ্গর। ওদিক ছাড়া অন্য কোনো দিকে যেতে চাইলে জোরালো বাতাসের মুখোমুখি হবার আশঙ্কা আছে। সেক্ষেত্রে গর্ত দিয়ে জাহাজের ভেতর পানি ঢুকতে পারে। তাছাড়া যদি হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে ওঠে। খানিক চিন্তা ভাবনা করে কনগ্রে সিদ্ধান্ত নিল রাতের অন্ধকার গাঢ় হবার আগেই ইগোর উপসাগরে ফিরে যাবে তারা। কিন্তু দেখা গেল এই ভরা জোয়ারের সময় স্রোতের উল্টো দিকে জাহাজ চালানো সম্ভব নয়। উপায় নেই, জোয়ার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ঢেউয়ের আঘাতে দুল খাচ্ছে স্কুনার। জলদস্যুরা বুঝতে পারছে লক্ষণ ভালো নয়। জাহাজ যদি আরেকটু কাত হয়, গর্ত দিয়ে হু হু করে পানি ভেতরে ঢুকবে। কাজে শেষ পর্যন্ত সেরেসান্তের প্রস্তাব মেনে নিয়ে দিয়াগো পয়েন্টে নোঙ্গর ফেলতে রাজি হল কনগ্রে। রাত নামছে। একটু পর গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে যাবে সাগর। সেই অন্ধকারে তাদের সেরেসান্তে ডাঙ্গার সঙ্গে ধাক্কা খেতে পারে। তবে কোনো বিপদ হল না। মাঝরাতের আগেই ইগোর উপসাগরে আগে সেই পুরনো জায়গায় ফিরে এলো স্কুনার। আইনের চোখে ফাঁকি দিয়ে একদিন তারা এই দ্বীপে ঘাঁটি গেড়েছিল। দ্বীপটা এখন যেন তাদেরকে ছাড়তেই চাইছে না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা গল্প লাইট হাউস এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে আপনাদেরকে গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।